আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকী। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থেকেও সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ১৭ বছর পর তিনি প্রথমবারের মতো গণমাধ্যমে, বিশেষ করে বিবিসি বাংলাকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে তার রাজনৈতিক দর্শন, দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সংস্কারমূলক অগ্রাধিকার, ভারতের সঙ্গে সম্পর্ক, জুলাই অভ্যুত্থানের মূল্যায়ন, ১/১১-এর অভিজ্ঞতা এবং নিজস্ব নেতৃত্বের অবস্থান স্পষ্ট করেছেন। এই সাক্ষাৎকার শুধু একজন রাজনৈতিক নেতার বক্তব্য নয়, বরং বিএনপির ভবিষ্যৎ রূপরেখা এবং বাংলাদেশের রাজনীতির গতিপথের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে দেখা যেতে পারে। ৩১ দফা নাকি জুলাই সনদ, কোনটাকে বেশি অগ্রাধিকার দেবেন? এমন প্রশ্নের জবাবে জনাব তারেক রহমান বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দুইটি মূল রূপরেখা নিয়ে আলোচনায় আছে। একটি হলো দলের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব, অন্যটি জুলাই সনদ, যা অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত হয়। অনেকের মনে প্রশ্ন ছিল, ক্ষমতায় গেলে বিএনপি কোনটিকে অগ্রাধিকার দেবে? এই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ঐকমত্য কমিশনে গৃহীত বিষয়গুলোতে সর্বপ্রথম জোর দেবে। তার বক্তব্যে স্পষ্ট, দলটির রাজনৈতিক একতা ও যৌথ সিদ্ধান্তকে প্রাধান্য দিতে চায়। অর্থাৎ বিএনপি এখন একক দলীয় সিদ্ধান্ত নয়, বরং বহুদলীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় বিশ্বাস করে। তারেক রহমান বলেছেন, আমরা যেগুলোতে একমত হয়েছি প্রথমে আমরা সেগুলোর উপর জোর দেব। সেটা আপনি যে নামেই বলেন না কেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্তই আমাদের অগ্রাধিকার। এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি তার পূর্বের একক দলীয় রাজনীতি থেকে একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। ৩১ দফা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এটি বিএনপির জনগণের প্রতি রাজনৈতিক অঙ্গীকার। অর্থাৎ ঐকমত্য সনদ যেমন গণসমঝোতার প্রতিফলন, তেমনি ৩১ দফা হল দলের আদর্শিক দিক নির্দেশনা। ফলে তার দৃষ্টিতে এই দুইটি পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। সাক্ষাৎকারে তারেক রহমানের বক্তব্যে একটি বিষয় বারবার উঠে এসেছে, আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্ট করেন যে যেসব বিষয় আইন দ্বারা করা সম্ভব সেগুলো অবিলম্বে করা যেতে পারে, কিন্তু যেগুলো সাংবিধানিক সংশোধন প্রয়োজন সেগুলো নির্বাচিত সংসদদের মাধ্যমেই করতে হবে। এই অবস্থান রাজনৈতিক বাস্তববোধ ও দায়িত্বশীলতার পরিচায়ক। কারণ তিনি স্পষ্ট করে সতর্ক করেছেন, যদি আউট অব দ্য বক্স কিছু করা হয় এবং সেটা সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতের জন্য এটি একটি খারাপ নজির তৈরি হবে। এই বক্তব্যের তাৎপর্য দ্বিগুণ। প্রথমত, এটি দেখায় যে বিএনপি তার অগণতান্ত্রিক শর্টকাট পদ্ধতির আশ্রয় নিতে চায় না। দ্বিতীয়ত, এটি বিএনপির একটি নতুন পরিণত অবস্থান, যেখানে দলটি গণতন্ত্র ও পুনর্গঠনের ক্ষেত্রে বিচারবোধ, আইনের শাসন ও সাংবিধানিকতাকে অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ভারত নীতি সবসময় বিতর্কিত ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রশ্নে অত্যন্ত সতর্ক কিন্তু দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ, অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক হবে স্বাধীনতা, মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, কোনো প্রকার তোষণ নীতির উপর নয়। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ তার পানির ন্যায্য হিস্সা চাইবে, সীমান্ত হত্যার অবসান চাইবে এবং ফেলানি হত্যার মতো ঘটনা কখনোই মেনে নেবে না। তার এই বক্তব্য বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতির সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ, যা দেশপ্রেম ও বাস্তব রাজনীতির সমন্বয় নির্দেশ করে। তিনি আরও বলেন, যদি ভারত বাংলাদেশের স্বৈরাচারী সরকারের আশ্রয়দাতা হয়ে জনগণের বিরাগ ভাজন হয়, তাহলে বাংলাদেশের মানুষই সেই সম্পর্ককে শীতল করবে। এটি কূটনৈতিকভাবে একটি শক্ত বার্তা। বিএনপি সরকারের পররাষ্ট্র নীতি হবে জনগণের ইচ্ছার প্রতিফলন, কোনো বাহ্যিক চাপের নয়। ২০০৭ সালের ১/১১ পর্বের রাজনীতির অভিজ্ঞতা বাংলাদেশের রাজনীতিতে গভীর দাগ রেখে গেছে। তারেক রহমান নিজে সে সময় কারাবন্দী ছিলেন, নির্যাতিত হয়েছেন। তার মূল্যায়ন তাই ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষণ মিলিয়ে এসেছে। তিনি বলেন, ১/১১ সরকার ছিল একটি অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার,
যারা বিরাজনীতিকরণ করতে চেয়েছিলেন এবং দেশকে অন্ধকার দিকে নিতে চেয়েছিলেন। এই বক্তব্য তিনি শুধু অতীতের সমালোচনা করেননি, বরং ভবিষ্যতের জন্য একটি বার্তা দিয়েছেন। বিএনপি কোনো বাহিনী নির্ভর গণতন্ত্র বিরোধী শাসন ব্যবস্থাকে মেনে নেবে না। তার এই বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে, কারণ তিনি দেখিয়েছেন কিভাবে ১/১১ সময়ের প্রশাসনিক শাসন ও বিদেশি প্রভাব গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছিল। তার বক্তব্যে ইমপ্লিসিট বার্তা ছিল গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা কোনো আপোষের ভিত্তিতে নয়, জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব। এই প্রশ্নের জবাবে জনাব তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থান বাংলাদেশে স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। অনেকেই এই আন্দোলনের নেতৃত্ব ও প্রেরণায় তারেক রহমানকে মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করেছেন, কিন্তু তিনি নিজে সেই কৃতিত্ব জনগণকে দিয়েছেন। তিনি বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি বা দল নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবে নেতাকেন্দ্রিক রাজনীতি থেকে জনগণ কেন্দ্রিক রাজনীতিতে বিএনপিকে স্থানান্তর করতে চান। তার বর্ণনায় দেখা যায়, জুলাই আন্দোলন ছিল একটি সর্বস্তরের জাতীয় জাগরণ, যেখানে ছাত্র, শ্রমিক, কৃষক, গৃহিণী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সাংবাদিক সবাই অংশ নিয়েছিলেন। এমনকি ৬৩ জন শিশুর শহীদ হওয়ার বিষয়টি তিনি গভীর আবেগের সাথে উল্লেখ করেছেন। তার আহ্বান, এখন রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর কর্তব্য হল সেই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো, তাদের আত্মত্যাগের সম্মান রক্ষা করা। এই বক্তব্যে তারেক রহমানের রাজনৈতিক দর্শনের দুটি দিক স্পষ্ট হয়েছে, একটি মানবিক, অন্যটি গণতান্ত্রিক। তিনি জনগণকে রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনতে চান এবং রাজনৈতিক মানবিক দায়িত্ববোধের সঙ্গে যুক্ত করতে চান। নির্বাসন এবং দেশে ফেরার প্রতিশ্রুতি নিয়ে তিনি বলেন, ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পরও তিনি বিএনপির নেতৃত্ব ধরে রেখেছেন। সাক্ষাৎকারে তিনি প্রথমবার স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে সময় এসে গেছে এবং তিনি দ্রুতই দেশে ফিরবেন। তার এই বক্তব্য শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি নয়, বরং বিএনপির পুনরুত্থানের একটি প্রতীকী ঘোষণা। কারণ তিনি বলেছেন, যেখানে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেখানে আমি দূরে থাকব না। এটি বোঝায় তিনি আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবেন, মাঠে থাকবেন এবং জনগণের সঙ্গে একাত্ম হবেন। বিবিসি বাংলার প্রশ্নে যখন জানতে চাওয়া হয় তিনি কি প্রধানমন্ত্রী পদ প্রত্যাশী হবেন, তখন তারেক রহমানের উত্তর ছিল কূটনৈতিক কিন্তু গণতান্ত্রিক। তিনি বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের, অর্থাৎ তিনি ক্ষমতা নয়, বৈধতা ও জনগণের অনুমোদনকেই নেতৃত্বের ভিত্তি হিসেবে দেখছেন। এই উত্তর তার রাজনৈতিক পরিপক্কতা ও দূরদর্শিতার প্রতিফলন। তিনি নিজেকে দলের মেসিয়া বা একমাত্র নেতৃত্ব নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অংশ হিসেবে দেখতে চেয়েছেন। তার দৃষ্টিতে নেতৃত্ব কোনো বংশগত অধিকার নয়, এটি জনগণের সমর্থনে অর্জিত হয়। খালেদা জিয়া এবং তার পরিবারের ভূমিকা নিয়ে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। তার ভবিষ্যৎ ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, শারীরিক সক্ষমতা থাকলে তিনি নিশ্চয়ই কিছু ভূমিকা রাখবেন। এর মাধ্যমে তিনি তার মায়ের রাজনৈতিক ঐতিহ্যকে সম্মান জানিয়েছেন, তবে বাস্তবতার সীমাবদ্ধতাও স্বীকার করেছেন। পারিবারিক রাজনীতি প্রসঙ্গে তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনীতি পরিবারকরণ নয়, এটি সমর্থনের ভিত্তিতে হয়ে থাকে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক পরিবারবাদ থেকে মুক্ত, কর্মী নির্ভর দলীয় নেতৃত্বের মডেল প্রস্তাব করেছেন। তিনি উদাহরণ দেন, একজন চিকিৎসকের সন্তান চিকিৎসক হলে সফলতা নিশ্চয় নয়, তেমনি রাজনীতিবিদের সন্তান রাজনীতিতে এলে তাকে যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হবে। তার নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি শারীরিক নির্যাতন, জেল, মিথ্যা মামলা সব পার করেছি। কাজে রাজনীতি আমার জন্য ত্যাগের বিষয়, উত্তরাধিকারের নয়। নেতৃত্বের দর্শন, ঐক্য, ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতা প্রশ্নে তিনি বলেন, সাক্ষাৎকার জুড়ে বারবার ফিরে আসা তিনটি শব্দ, ঐক্য, জবাবদিহি ও জনগণ। তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট, বিএনপি আগামী দিনে একক কর্তৃত্ব নয়, বরং সম্মিলিত নেতৃত্ব ও নীতিনির্ভর রাজনীতিতে আস্থা রাখবে। তার দৃষ্টিতে রাজনীতি হল জনগণের আত্মত্যাগের সম্মান রক্ষার দায়িত্ব। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি তার শ্রদ্ধা, সংস্কার প্রশ্নে তার বাস্তববোধ, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থের অগ্রাধিকার, সব মিলিয়ে তার নতুন রাজনৈতিক রূপরেখা দাঁড়াচ্ছে একটি জাতীয় ঐক্যভিত্তিক গণতান্ত্রিক পুনর্গঠন প্রকল্পের উপর।
তারেক রহমানের সাক্ষাৎকারের রাজনৈতিক তাৎপর্য। দীর্ঘ ১৭ বছর পর তার এই সাক্ষাৎকার শুধুই বক্তব্য নয়, এটি একটি রাজনৈতিক প্রত্যাবর্তনের পূর্বাভাস। তিনি প্রথমবারের মতো এমনভাবে কথা বলেছেন যেখানে ব্যক্তি তারেক নয়, বরং রাষ্ট্রনায়ক তারেকের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তার কথায় দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা, সংস্কারের রূপরেখা এবং আন্তর্জাতিক কূটনীতিতে স্বাধীন অবস্থানের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। বিএনপি এখন একটি নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা ও জনগণের শক্তির উপর নির্ভর করে তারা রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা করছে। তারেক রহমানের বক্তব্যে যে সুরটি সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হয়েছে তা হল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠন জনগণের হাতেই নিহিত। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।